আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি RTV রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন। শুরুতেই জানিয়ে দেব মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের প্রতিদ্বন্দ্বী অলি আহমদ মনোনয়ন জমা নিয়ম রক্ষা নয়, সংবিধান মেনেই হচ্ছে নির্বাচন, বললেন গয়েশ্বরচন্দ্র রায়। এটা কোনো মতে নিয়ম রক্ষার নির্বাচন না, এটা সংবিধান এবং আরপিইউ সমন্বয়ে যেটা হওয়া উচিত সেটি হচ্ছে। প্রধানমন্ত্রী দিল্লি সফর নিয়ে ইতিবাচক ঢাকা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। দ্বিপক্ষীয় আলোচনায় হতে পারে অনেক সমস্যার সমাধান। সকল দেশ সফরের ক্ষেত্রেই আমরা বাংলাদেশ সরকার পজিটিভ আছে, কিন্তু এটা নির্ভর করবে দুই দেশের আলোচনার কতটুকু আগাচ্ছে সেটার উপর। সারা দেশে ভয়াবহ লোডশেডিং, রাজধানীতে আবারও গ্যাস সংকট, 40,000 কোটি টাকার জ্বালানি কেনার উদ্যোগ সরকারের। এবং বন্ধ কারখানা চালু সহ সরকারি প্রণোদনা বাস্তবায়ন নিয়ে হতাশ উদ্যোক্তারা, ঋণ পেতে কেন্দ্রীয় ব্যাংকের প্রতি ব্যবসায়ী নেতাদের আহ্বান। দর্শক শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। রাষ্ট্রপতি পদে বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও 11 দলের প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র নির্বাচন কমিশনে জমা দিয়েছেন দলের নেতারা। এ সময় বিএনপি নেতা গয়েশ্বরচন্দ্র রায় বলেন, নিয়ম রক্ষার জন্য নয়, সংবিধান মেনেই নির্বাচন হচ্ছে। জামায়াত নেতা হামিদুর রহমান বলেন, জুলাই সনদ বাস্তবায়ন হলে তাদের প্রার্থী জয়ী হতেন। ইসি সচিব জানালেন, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন 18 আগস্ট। বিস্তারিত আতিকা রহমানের রিপোর্টে। 23তম রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র জমা দিল বিএনপি। স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়ের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনারের কাছে মনোনয়ন জমা দেন। এ সময় সাংবাদিকদের বিএনপি নেতারা বলেন, সংবিধান ও আইন অনুযায়ী নির্বাচন হচ্ছে। রাষ্ট্রপতি পদে প্রার্থী দেয়ায় বিরোধী দলকে সাধুবাদ জানান তারা। রাষ্ট্রপতি নির্বাচনকে প্রত্যাখ্যান না করে অংশগ্রহণ করছে, এটা গণতন্ত্রের সৌন্দর্য বাড়াচ্ছে। আমি তাদেরকে কনগ্রাচুলেট করি। সুতরাং এটা কোনো মতে নিয়ম রক্ষার নির্বাচন না, এটা সংবিধান এবং আরপিইউ সমন্বয়ে যেটা হওয়া উচিত সেটি হচ্ছে। ভবিষ্যতের প্রজন্মের জন্য একটা সংবিধান একদিনের জন্য পরিবর্তন হয় না, অনেক দিনের জন্য পরিবর্তন হবে। কাজে আমরা সেই সিদ্ধান্ত নিয়েই আমরা তাদের সবাইকে দাওয়াত করেছি এবং সকলের মতামত নিয়েই আমরা সংবিধান সংশোধন করতে চাই এবং জুলাই সদন বাস্তবায়ন করতে চাই। সেভাবে এর আগে রাষ্ট্রপতি পদে 11 দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে এলডিপি চেয়ারম্যান অলি আহমেদের মনোনয়নপত্র জমা দেন জামাতের নেতৃত্বাধীন জোট নেতারা। সচিবালয়ে দলীয় বৈঠক করায় বিএনপির সমালোচনা করেন তারা। বিএনপিতে আগেই নিজেদের মেজরিটি সুনিশ্চিত কলা কৌশল করে নিয়েছে, সেই কারণে তাদের সেফ সাইড আছে এখানে। তা আমরা এখানে জিতবো কি হারবো এটা নয়, আমরা প্রতিদ্বন্দ্বিতা ছাড়া কোনো নির্বাচন হোক এটা আমরা চাই না। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। গণতন্ত্রকে সঠিক দ্বারায় ফিরিয়ে আনার জন্যেই আমরা এই সিদ্ধান্তটা নিয়েছি। নির্বাচন কমিশন সচিব জানালেন, 16 আগস্ট মনোনয়নপত্র যাচাই বাছাই করে বৈধ প্রার্থী ঘোষণা করা হবে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী হচ্ছেন দুজনা, একজন হচ্ছেন ডক্টর অলি আহমদ বীর বিক্রম আর একজন হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 16 তারিখ সকাল 10টা থেকে এই মনোনয়নপত্রগুলো যথাযথ আছে কিনা যাচাই বাছাই করব। এই যাচাই বাছাই আমাদেরকে সহযোগিতা করার জন্য জাতীয় সংসদ সচিবালয় থেকে ওনাদের একজন কর্মকর্তা আসবেন। 16 তারিখ আবার আমি মনোনয়নপত্র যাচাইয়ের পথে বৈধতার বিষয়টা তখন জানিয়ে দেব। রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ সংসদ অধিবেশন কক্ষে 20 আগস্ট দুপুর 2টা থেকে 5টা পর্যন্ত। একাধিক প্রার্থী থাকায় 35 বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট হতে যাচ্ছে। আতিকা রহমান, RTV, ঢাকা। এর আগে দুপুরে সচিবালয়ে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে দলের স্থায়ী কমিটির বৈঠকে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম চূড়ান্ত করা হয়। পরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নাম ঘোষণা করেন। বলেন, রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার কারণে দলের মহাসচিব ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল। তবে বিএনপির মহাসচিব পদে কাকে দেওয়া হবে তা নিয়ে আলোচনা চলছে বলে সাংবাদিকদের জানান রিজভী।
যেটা ছিল আমি বলি শুনেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাষ্ট্রপতি প্রার্থী হয়েছেন দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের সম্মানিত চেয়ারম্যান এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং তিনি প্রার্থী হওয়ার সাথে সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে কখনো ছিলেন ছাত্রনেতা, কখনো শিক্ষক ও সরকারি কর্মকর্তা। পরে জাতীয় রাজনীতিতে সক্রিয় হয়ে একাধিকবার দায়িত্ব পান মন্ত্রিত্বের। আওয়ামী শাসন আমলে নানান প্রতিকূলতায় হাল ধরেন ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে, এরপর হন মহাসচিব। এবার রাষ্ট্রপতি পদে তাকে প্রার্থী করেছে বিএনপি। কেমন ছিল ঠাকুরগাঁও থেকে জাতীয় রাজনীতির শীর্ষে উঠে আসার এই পথ চলা, তারই কিছুটা তুলে ধরছেন সহকর্মী রুদ্র রফিক। 1948 সালের ২৬ জানুয়ারি ঠাকুরগাঁও শহরে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। তার বাবার নাম মির্জা রুহুল আমিন এবং মা ফাতেমা আমিন। 4 ভাই বোনের মধ্যে তিনি সবার বড়। ঢাকা কলেজে পড়াশোনা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ থেকে অর্জন করেন স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি। রাজনীতিতে তার হাতেখড়ি ছাত্র জীবনেই। 60-এর দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থাকাকালে তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সঙ্গে যুক্ত হন মির্জা ফখরুল। সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। 1969 সালের গণ অভ্যুত্থানে রাখেন সক্রিয় ভূমিকা। তবে শিক্ষাজীবন শেষে সরাসরি পূর্ণকালীন রাজনীতিতে আসেননি মির্জা ফখরুল। 1972 সালে ঢাকা কলেজে অর্থনীতির শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে দেশের বিভিন্ন সরকারি কলেজে শিক্ষকতা করেন। সরকারি প্রশাসনের বিভিন্ন দায়িত্বও ছিলেন। পরবর্তীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রশাসনে উপপ্রধানমন্ত্রীর ব্যক্তিগত সচিব হিসেবেও কাজ করেন মির্জা ফখরুল। 80-র দশকে সরকারি চাকরি ছেড়ে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে সক্রিয় হন তিনি। স্থানীয় রাজনীতিতে সম্পৃক্ততার পর 90-এর দশকে বিএনপির রাজনীতিতে তার উত্থান শুরু হয়। 1992 সালে তিনি বিএনপির ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি নির্বাচিত হন। জাতীয় সংসদ নির্বাচনে প্রথম দিকে সাফল্য না এলেও 2001 সালের 8ম জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও 1 আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে জয় পান মির্জা ফখরুল। 4 দলীয় জোট সরকারের সময়ে তিনি প্রথমে কৃষি এবং পরে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। দলের সাংগঠনিক রাজনীতিতেও ধাপে ধাপে গুরুত্বপূর্ণ অবস্থানে আসেন তিনি। 2009 সালের বিএনপির 5ম জাতীয় কাউন্সিলে সিনিয়র যুগ্ম মহাসচিব হন। এরপর 2011 সালে মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের মৃত্যুর পর ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পান। 5 বছর পর 2016 সালের 30 মার্চ হন মহাসচিব। বিএনপির দীর্ঘ রাজনৈতিক আন্দোলন সংগ্রামের সময়ে দলটির অন্যতম প্রধান মুখ হিসেবেও সামনে ছিলেন তিনি। দীর্ঘ 17 বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন বর্ষিয়ান এই নেতা। রাজনৈতিক কর্মসূচি, সংবাদ সম্মেলন এবং দলীয় বক্তব্যে নিয়মিতই প্রতিনিধিত্ব করেছেন বিএনপিকে। 2026-এর ফেব্রুয়ারি নির্বাচনে ঠাকুরগাঁও 1 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে পান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দপ্তরের মন্ত্রীর দায়িত্ব। প্রায় 6 দশকের রাজনৈতিক পথচলায় এবার মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জীবনে যুক্ত হচ্ছে নতুন এক অধ্যায়। সংসদে বিএনপির একক সংখ্যাগরিষ্ঠতা থাকায় তিনি হতে চলেছেন দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদের অধিকারী, বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি। রুদ্র রফিক, RTV, ঢাকা। রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বেছে নেয় উচ্ছ্বাস দেখা দিয়েছে নিজ জেলার ঠাকুরগাঁওবাসীর মধ্যে। শহর থেকে গ্রাম, চায়ের আড্ডা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম, সর্বত্রই এখন আলোচনায় মির্জা ফখরুল। তাদের প্রত্যাশা, রাষ্ট্রের সর্বোচ্চ দায়িত্ব পেলে দেশ ও মানুষের কল্যাণে আরও বেশি ভূমিকা রাখবেন তিনি। আমরা এটা গর্ববোধ করি ঠাকুরগাঁওবাসী যে স্যার যদি রাষ্ট্রপতি হয় আলহামদুলিল্লাহ অনেক ভালো হবে। এই দেশের মানুষ, এই ঠাকুরগাঁওয়ের মানুষ খুব ভালোবাসে ওনাকে। উনি রাষ্ট্রপতি হলে ভালো হবে ঠাকুরগাঁওয়ের লোকের। উনি রাষ্ট্রপতি হোক এবং উনি ভালোভাবে দেশ চালাক, এটাই আমরা চাই।
সংসদ সদস্যরা যদি স্বাধীনভাবে ভোট প্রদান করতে পারতেন 11 দলের প্রার্থী রাষ্ট্রপতি নির্বাচিত হতেন বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। নীলফামারীর সৈয়দপুরে এক সাংগঠনিক কর্মশালায় অংশ নিতে এসে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে এই মন্তব্য করেন। বলেন, সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যরা অন্য কোথাও ভোট দিতে পারবেন না। পারলে এই সরকারের প্রতি ক্ষোভের কারণে তারা বিরোধী দলীয় প্রার্থীকেই ভোট দিতেন। একজন এমপি স্বাধীনভাবে ভোট দেওয়ার অধিকার যদি সংবিধানে নিশ্চিত থাকতো, তো গোপনে এই ভোট 11 দলের প্রার্থীর পক্ষেই যেত এবং তিনি এদেশের রাষ্ট্রপতি হতেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ইতিবাচক অবস্থানে ঢাকা এমনই ইঙ্গিত দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। বলেন, অভ্যন্তরীণ কাজের ফাঁকে ভারত সফরের সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রীর, তবে দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি। বিকেলে মন্ত্রণালয়ে সাংবাদিকদের তথ্য জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, দেশটির সাথে দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে অনেক সমস্যার সমাধান হতে পারে। সরকার ব্যস্ত আছে, মাননীয় প্রধানমন্ত্রী ব্যস্ত আছেন, তার মধ্যেই যদি সব কিছু মেলে অবশ্যই ভারত সফর হবে, জাপান সফর হবে, সব সফরই হবে, সেটা দেখা যাক। আমি আবারও বলছি, আমরা সকল দেশ সফরের ক্ষেত্রেই আমরা বাংলাদেশ সরকার পজিটিভ আছে, কিন্তু এটা নির্ভর করবে মাননীয় প্রধানমন্ত্রীর সময়ের উপরে এবং দুই দেশের আলোচনার কতটুকু আগাচ্ছে সেটার উপরে। নিজেদের স্বার্থ হাসিল করতে শেখ হাসিনাকে ভারত আশ্রয় দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। বিকেলে পল্লবীতে আরাফাত রহমান কোকোর 57তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা ও দোয়া মাহফিলে এই মন্তব্য করেন। রিজভী অভিযোগ করেন, ভারত নিজের আগ্রাসী আকাঙ্ক্ষা বাস্তবায়নেই হাসিনাকে আপন মনে করে আশ্রয় দিয়েছে। সাবেক প্রধানমন্ত্রী ক্ষমতার মোহে পুলিশ ও র্যাবকে নিজের মতো ব্যবহার করে জিয়ার পরিবারকে ধ্বংস করতে চেয়েছিলেন বলে মন্তব্য করেন তিনি। এই সময় শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্যকে মামার বাড়ির আবদার বলে আখ্যা দিয়ে রুহুল কবির রিজভী কথা বলেন। বাংলাদেশের সার্বভৌমত্বকে, স্বাধীনতাকে তোয়াক্কা না করে পুরো বাংলাদেশের উপর তারা নিয়ন্ত্রণ নিয়ে এই দেশকে একটি করদযুক্ত রাজ্য করার জন্য তাদের একজন শিখণ্ডী দরকার, তাদের একজন প্রতিভু দরকার। এই প্রতিভু, এই শিখণ্ডী ছিলেন শেখ হাসিনা, যাকে দিয়ে ওই পার্শ্ববর্তী দেশ, ওই দিল্লি বাংলাদেশের উপর তাদের আগ্রাসী যে আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়ন করার চেষ্টা করে। ভয়াবহ লোডশেডিংয়ের কবলে সারা দেশ। সবচেয়ে বেশি লোডশেডিং হচ্ছে গ্রামাঞ্চলে, তবে শহরগুলোতেও লোডশেডিংয়ে জনজীবনে দুর্ভোগ নেমে এসেছে। দিনে ও রাতে বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা। বিশেষ করে শিশু, বয়স্ক ও অসুস্থদের দুর্ভোগ বেড়েছে। বাসাবাড়ির পাশাপাশি ব্যবসা বাণিজ্য, শিক্ষার্থীদের পড়াশোনা ও বিভিন্ন প্রতিষ্ঠানের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। মূলত গ্যাস ঘাটতি, পায়রা ও আদানের কেন্দ্র থেকে উৎপাদন কমে যাওয়া এবং ব্যয়বহুল তেল চালিত কেন্দ্র পর্যাপ্ত পরিমাণে চালানোর মতো আর্থিক সক্ষমতার অভাব থাকায় বিদ্যুতের উৎপাদন ও সরবরাহে বড় ঘাটতি তৈরি হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। কারেন্ট থাকেই নেই, একবার আসলে 1 ঘন্টা থাকে, 1 ঘন্টাও থাকে না বলতে গেলে, তারপর 3-4 ঘন্টা কারেন্ট থাকে না। প্রতিদিন সন্ধ্যার পর পর কারেন্ট চলে যায়, এতে করে আমার পড়ালেখার খুব ডিস্টার্ব হয়। 24 ঘন্টা বা দিন রাতের মধ্যে 16 ঘন্টা এটা থাকে। এখন বিল তো বেশি। এখন সপ্তাহের শুরুতে কিছুটা স্বস্তি থাকলেও আবারও তীব্র গ্যাস সংকটে রাজধানীবাসী। ফিলিং স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে চালকদের। নষ্ট হচ্ছে গুরুত্বপূর্ণ কর্মঘণ্টা। অনেক ক্ষেত্রে গ্যাস না পেয়েই ফিরে যেতে হচ্ছে চালকদের। বাসা বাড়িতেও বেড়েছে গ্যাস সংকট। নির্দিষ্ট সময়ে গ্যাসের সামান্য চাপ পাওয়া গেলেও দিনের বেশিরভাগ সময়ই জ্বলছে না চুলা। গ্যাস না পেয়েও নিয়মিত মাসিক বিল দেয় ক্ষোভ প্রকাশ করছেন তারা। দেশের চলমান জ্বালানি সমস্যা নিরসনে 40,000 কোটি টাকার বেশি দিয়ে জ্বালানি কেনার জন্য সরকার উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার সন্ধ্যায় গুলশানের দলের
চেয়ারম্যানের কার্যালয়, রাজশাহী মহানগর ও জেলা বিএনপি নেতাদের সাথে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাংগঠনিক সভা শেষে তিনি এই কথা জানান। বলেন, স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে না হলেও দলের একক প্রার্থীর পক্ষে নেতা কর্মীদের কাজ করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চলমান রাজনীতি, সাংগঠনিক বিভিন্ন পরিস্থিতি ও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে দেশের বিভিন্ন অঞ্চলের নেতাদের সাথে নিয়মিত সাংগঠনিক বৈঠক অব্যাহত রেখেছেন প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমান। বন্ধ কারখানা চালু সহ দেশের অর্থনীতি এগিয়ে নিতে সরকার ঘোষিত প্রণোদনা প্যাকেজ এবং নীতি সহায়তা বাস্তবায়নে ধীর গতিতে হতাশ উদ্যোক্তারা। আইনের অজুহাতে কোনো উদ্যোক্তা যেন ঋণ থেকে বঞ্চিত না হয় সেজন্য কেন্দ্রীয় ব্যাংকের প্রতি আহ্বান জানিয়েছে এপিসিসিআই। তবে আর্থিক সহায়তা পেতে ব্যাংক ও গ্রাহকের মধ্যে আস্থা বাড়ানোর তাগিদ কেন্দ্রীয় ব্যাংকের। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। অর্থনীতিতে বিরাজমান স্থবিরতা কাটিয়ে তুলতে গত 23 মে 60,000 কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক, যেখানে 41,000 কোটি টাকা হবে পুনঃ অর্থায়ন তহবিল, যা আসবে তফসিলি ব্যাংক থেকে, আর বাকিটা যোগান দেবে কেন্দ্রীয় ব্যাংক। কিন্তু 29 জুলাই এক প্রজ্ঞাপনে প্রণোদনা প্যাকেজ বা অন্য কোনো নীতি সহায়তা পেতে সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে দায়ের করা সব ধরনের মামলা প্রত্যাহারের শর্ত জুড়ে দেয় কেন্দ্রীয় ব্যাংক। ব্যবসায়ীরা বলছেন, নতুন এই শর্তের কারণে পুরো প্রণোদনা প্যাকেজ ও নীতি সহায়তার বাস্তবায়ন চ্যালেঞ্জের মুখে পড়েছে। টাকাটা যাতে অপচয় না হয়, টাকাটা যাতে লুটপাট না হয়, সেটিকেও খেয়াল রাখতে হবে। আবার যাতে টাকাটা যাকে আপনি দিতে চাচ্ছেন তার হাতে যেন পৌঁছায়, মানে আইনের বেড়াজালে যেন রাস্তায় কোনো প্রতিবন্ধকতা না হয়। একটা ফ্যাক্টরি 10 বছর চলতেছে, 15 বছর চলতেছে, 20 বছর চলতেছে, এখন আপনি তাকে সহযোগিতা করার হাত বাড়াইছেন। হাত বাড়ায় যদি আপনি আবার তাকে বলেন যে তোমার ওই জায়গা জমি দেওয়া আছে লোনে, এখন এই জামানত তোমাকে আরও জায়গা জমি দিতে হবে, আরও করতে হবে, তাহলে আমরা তোমাকে লোন দেবো, নাহলে দেবো না, তাহলে তো আর এর কাজ হলো না, তাহলে আপনার উদ্দেশ্যটাই বৃথা। প্যাকেজ বাস্তবায়নে ব্যাংক ও গ্রাহকের সমঝোতার তাগিদ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র। যখন একজন গ্রাহক তার ব্যাংক অথবা কেন্দ্রীয় ব্যাংকের বিরুদ্ধে মামলা দায়ের করেন, তখন এটা সহজে প্রতীয়মান হয় যে তাদের মধ্যে সম্পর্কটা মধুর না। অতএব মধুর সম্পর্ক ছাড়া স্মুথলি ব্যবসা কর্মকাণ্ড পরিচালনা করবেন, সেটা গ্রহণযোগ্য না। আমরা এই জন্যই বলেছি, আগে আপনার সাথে আমাদের সম্পর্কটা স্থিতিশীল হোক, স্বাভাবিক হোক, তারপর আপনি আমাদের কাছে নীতিগত সহায়তার জন্য বা আর্থিক সহায়তার জন্য আবেদন করবেন। এদিকে দ্রুত সময়ে প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নের মাধ্যমে এগিয়ে যাবে বলে আশা সোনালী ব্যাংকের প্রধান নির্বাহীর। অনেকেই আমাদের সাথে যোগাযোগ করছে, যাদের বন্ধ আছে ব্যবসা বাণিজ্য চালু করার জন্য, তারা আসছে, ব্যাংকে আসছে, অনেকে আবেদন দিচ্ছে। তো সেগুলো বাংলাদেশ ব্যাংকের যে গাইডলাইন আছে, সেই গাইডলাইন অনুযায়ী সেগুলোর ট্রিটমেন্ট দেওয়া হবে। চলতি বছরের জুনে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে মাত্র 4.47%। 2022-23 অর্থ বছরে জিডিপিতে বেসরকারি বিনিয়োগ ছিল 24.18%। গত অর্থ বছর শেষে তা কমে দাঁড়িয়েছে মাত্র 21.53%। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, বিকল ভাসমান এলএনজি টার্মিনাল পুরোপুরি সচল না হওয়া পর্যন্ত দেশে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে না। দেশের এই তীব্র জ্বালানি সংকট মোকাবেলা এবং দীর্ঘমেয়াদী সমাধানের লক্ষ্যে সেন্টার ফর পলিসি ডায়ালগ CPD আয়োজিত বিশেষ আলোচনার সভায় সরকারের পরিকল্পনা ও ব্যবসায়ীদের উদ্বেগের বিষয়টি উঠে এসেছে। বিস্তারিত তৌহিদুর রহমানের আরেকটি রিপোর্টে। মেরামত শেষে গত 6 আগস্ট আংশিকভাবে চালু হয়েছে দেশের প্রধান ভাসমান এলএনজি টার্মিনাল। পুরোপুরি সচল করতে আবারও বন্ধ রাখতে হচ্ছে গ্যাস সরবরাহ। ফলে দেশ জুড়ে তীব্র হয়েছে জ্বালানি সংকট। সিপিডি আয়োজিত আলোচনায় 35 থেকে 40% পর্যন্ত শিল্প উৎপাদন কমেছে বলে জানান ব্যবসায়ী নেতারা। জ্বালানি সংকট দীর্ঘায়িত হলে বিদেশি ক্রেতাদের ক্রয়াদেশ আরও কমে যাওয়ার আশঙ্কা করছেন তারা। প্রাইভেট সেক্টরে ক্রেডিট গ্রোথ নামতে 33 বছরের মধ্যে লোয়েস্ট হয়ে গেছে 4.47% ইন জুন। গ্যাসের প্রেশার নাই, অথচ আমাকে কিন্তু পেমেন্ট করতে হচ্ছে। বাতাসে আমি পেমেন্ট করছি। প্রোডাকশন করতে পারি না গ্যাসের জন্য, বেতন না দিতে পারলে
ফ্যাক্টরি ওয়ার্কার আমার উপর চড়া হচ্ছে, ব্যাংক আমার উপর চড়া হচ্ছে, তাহলে আমাকে বাঁচাবে এটাকে। সুতরাং আপনি আমাকে এনশিওর করেন, আদারওয়াইজ আপনি আমাকে রেস্কিউ করেন। গ্যাস সংকটের জন্য অনুসন্ধানের পরিবর্তে আওয়ামী লীগ সরকারের আমদানি নির্ভরতাকে দায়ী করেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। ঘাটতি মোকাবেলায় নতুন গ্যাস কূপ খননের কাজ শুরু হয়েছে বলেও জানান তিনি। এখন যেটা ঝামেলা হয়েছে, একটা এফএসআর কাজ করছে, যার জন্য কিছুটা গ্যাস আনতে পারছে, কিন্তু ওই সেকেন্ডটা রিপেয়ার হয়ে যাওয়ার পরে এই দুইটা বয়লারের সিনক্রোনাইজ করার জন্য আমাকে 72 ঘন্টা শাটডাউন দিতে হবে। তখন কিন্তু একটা বিরাট গ্যাসের ক্রাইসিস হবে, যে আমরা উই অল আর ভেরি সিরিয়াস। 29 সালের মধ্যে যেন এই কাজগুলো সম্পন্ন করা যায়, এবং যাদের সাথে কথা বলছি আমরা 29 সালকে টার্গেট করি কথা বলছি। গভর্নমেন্ট যে বলছে 2029 ইজ এ ইম্পসিবল কেস, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি এটা কোনো অবস্থায় সম্ভব না। তো যার জন্য কি সম্ভব হলো ল্যান্ড বেস টার্মিনাল। ব্যাটারি চালিত রিকশা এবং অবৈধ গ্যাস লাইনের কারণে বিদ্যুৎ ও জ্বালানির সংকট হচ্ছে বলেও জানান তিনি। তার কথা হলো যে পরিমাণের এই যে ব্যাটারি রিক্সা এসছে, এগুলো সব রাতে চার্জে বসিয়ে দেয়। তৌহিদুর রহমান, RTV, ঢাকা। বিমা প্রতিদিন কর্মী বাঁচবে দীর্ঘদিন, এই স্লোগানে বরিশালে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের বিমা দাবি চেক পরিশোধ, পুরস্কার বিতরণ ও বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। নগরী শিল্পকলা একাডেমি হলরুমে প্রতিষ্ঠানের বরিশাল এরিয়া অফিসের উদ্যোগে এ আয়োজন করা হয়। বরিশাল এরিয়া ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আমিনুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাজিম উদ্দিন। এই সময় 140 জন বিমা দাবিদারের হাতে মোট 3,12,00,000 টাকার চেক তুলে দেন তিনি। ঘরের বাজারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নতুন ইনিংস শুরু করেছেন বাংলাদেশ ক্রিকেটের অন্যতম নির্ভরযোগ্য ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ। ঘরের বাজারের বিভিন্ন ব্র্যান্ড স্বস্তি, হানিরাজ, খেজুরি, মারফেস্ট ও ইসলামিক লাইফস্টাইল ফ্যাশন ব্র্যান্ড বা ভাভাইয়ার ক্যাম্পেইন, ডিজিটাল কন্টেন্ট ও প্রচারণামূলক কার্যক্রমে যুক্ত থাকবেন মাহমুদুল্লাহ। বিকেলে রাজধানীর বনশ্রীতে ঘরের বাজারের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেওয়া হয়। এ সময় মাহমুদুল্লাহর সঙ্গে উপস্থিত ছিলেন ঘরের বাজার প্রতিষ্ঠানের সকল ঊর্ধ্বতন কর্মকর্তারা। নতুন এই পার্টনারশিপের মাধ্যমে প্রতিষ্ঠানটির বিভিন্ন ব্র্যান্ড ও পণ্যের কার্যক্রমকে আরও বড় পরিসরে মানুষের কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা করেছে ঘরের বাজার। শেষ হয়ে আসছে আমের মৌসুম। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এই ফলের মৌসুম মাত্র কয়েক মাস থাকলেও আম প্রেমীরা সারা বছর এই স্বাদ পেতে নানা উপায়ে আম সংরক্ষণ করেন। ভোক্তাদের কাছে সারা বছর আমের স্বাদ পৌঁছে দিতে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড ও চাঁপাইনবাবগঞ্জের নিজস্ব অ্যাসেপ্টিক প্ল্যান্টে আমের পাল্প তৈরি এবং সংরক্ষণ করে। পাল্প তৈরি এবং সংরক্ষণের প্রক্রিয়ায় প্রতিটি ধাপে থাকে কঠোর মান নিয়ন্ত্রণ। বোতলজাত করা পর্যন্ত ফ্রুটিকার প্রতিটি ধাপে সর্বাধুনিক অ্যাসেপ্টিক পদ্ধতি থাকায় দেশের একমাত্র সেফ ও পিওর ফ্রুট ড্রিঙ্ক ফ্রুটিকা কোটি কোটি আম প্রেমীদের আস্থা ও ভালোবাসা অর্জন করেছে। 16 থেকে 30 আগস্ট সারা দেশে একযোগে উদযাপিত হতে যাচ্ছে জাতীয় মৎস্যপক্ষ 2026। কিশোরগঞ্জের কটিয়াদিতে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন মৎস্য উৎপাদন সহ এই খাতে অবদান রাখায় 13টি ক্যাটাগরিতে 14 জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় মৎস্য পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী। সচিবালয় উপলক্ষে সংবাদ সম্মেলনে তথ্য জানান মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। বলেন, 2024-25 অর্থ বছরে দেশের রেকর্ড 51 লাখ মেট্রিক টন মাছ উৎপাদিত হয়েছে, যার ফলে এখন মাথাপিছু দৈনিক মাছের প্রাপ্যতা দাঁড়িয়েছে 67.8 গ্রামে, যা জাতীয় পুষ্টির চাহিদার চেয়েও বেশি। বলেন, এছাড়া জাল আর যার জলা তার নীতির আওতায় মৎস্যজীবীদের জন্য মুক্ত করা হচ্ছে জলমহল ও হাওর। ফলে 2024-25 অর্থ বছরে 90,620 মেট্রিক টন মৎস্যজাত পণ্য বিশ্বের 50টির অধিক দেশে রপ্তানি করা হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কোরেল দ্বীপপুঞ্জের সফরের তীব্র নিন্দা জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। বৃহস্পতিবার এক টেলিভিশন বিবৃতিতে বলেন, এই সফর জাপানি জনগণের অনুভূতিতে আঘাত করেছে।
রাশিয়ার এই পদক্ষেপ নিয়ে সরকারিভাবে পরবর্তী করণীয় বিবেচনা করা হবে বলেও জানান তিনি। এর আগে ইতোরুফ দ্বীপে বৃহস্পতিবার সফর করেন পুতিন, যা কুরিল দ্বীপপুঞ্জের অংশ। সফরে দ্বীপের একটি মাছ প্রক্রিয়াজাতকরণ কারখানা পরিদর্শন করেন তিনি। এমনকি রাশিয়ার নৌবাহিনীর মহড়া তদারকিও করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আত্মসমর্পণের পরপরই দ্বীপটি দখল করে নেয় মস্কো, যদিও এখনও এর মালিকানার দাবি করে আসছে টোকিও। শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের প্রতিদ্বন্দ্বী অলি আহমদ মনোনয়ন জমা। নিয়ম রক্ষা নয়, সংবিধান মেনেই হচ্ছে নির্বাচন, বললেন গয়েশ্বরচন্দ্র রায়। প্রধানমন্ত্রী দিল্লি সফর নিয়ে ইতিবাচক ঢাকা, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। দ্বিপক্ষীয় আলোচনায় হতে পারে অনেক সমস্যার সমাধান। সারা দেশে ভয়াবহ লোডশেডিং, রাজধানীতে আবারও গ্যাস সংকট। 40,000 কোটি টাকার জ্বালানি কেনার উদ্যোগ সরকারের। এবং বন্ধ কারখানা চালু সহ সরকারি প্রণোদনা বাস্তবায়নে হতাশ উদ্যোক্তারা। ঋণ পেতে কেন্দ্রীয় ব্যাংকের প্রতি ব্যবসায়ী নেতাদের আহ্বান। রাতের সংবাদ এই পর্যন্তই। মধ্যরাতের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।